গরিব ছেলেকে কোটিপতি চাকরি দিলেন, কিন্তু মেয়েটি প্রতিদিন তাকে অপমান করতে থাকল। তারপর যা হলো তা দেখে সবাই কেঁদে ফেলল। বন্ধুরা, এটি দিল্লির একটি সত্য কাহিনী, যেখানে লালকেল্লার কাছের সরু গলিতে বাস করত বিকাশ। ভাঙা ছাদ, স্যাঁতসেঁতে দেয়াল আর বর্ষায় টপকাতে থাকা পানির মধ্যে ছিল তার ছোট্ট ঘর। ঘরে মাত্র দুজন মানুষ ছিল, সে এবং তার অসুস্থ মা। ছোটবেলায় বাবার ছায়া মাথার উপর থেকে সরে গিয়েছিল এবং দায়িত্ব তাকে বয়সের আগেই বড় করে দিয়েছিল। সেদিনও সকালে সূর্য ঠিকই উঠেছিল, কিন্তু বিকাশের ঘরে অন্ধকারই ছিল। 3 দিন ধরে ঠিকমতো খাবার জোটেনি। মা কাশির দমকে ছটফট করছিলেন এবং ওষুধের শিশিও প্রায় খালি হয়ে এসেছিল। বিকাশ মায়ের কপালে হাত রাখল। জ্বর আবার বেড়েছে। মা হাসার চেষ্টা করে বললেন, বাবা, আজ কিছু কাজ পাওয়া যাবে তো? বিকাশ নজর এড়িয়ে বলল, হ্যাঁ মা, আজ নিশ্চয়ই পাব। সে পুরনো জুতো পরে বেরিয়ে পড়ল। পকেটে ছিল মাত্র 10 টাকা। পথে চায়ের সুবাসে এক মুহূর্তের জন্য পা থমকে গেল, কিন্তু সে নিজেকে সামলে নিল। মনে মনে বলল, আগে মায়ের ওষুধ। বিকাশ অনেক জায়গায় চেষ্টা করল। কোথাও অভিজ্ঞতা চাওয়া হলো, কোথাও পরিচয়। এক জায়গায় মালিক হেসে বললেন, তোমার মতো প্রতিদিন অনেকে আসে, ভিক্ষা করার চেয়ে পরিশ্রম করো। এটা শুনে বিকাশের চোখ ভিজে এলো, কিন্তু সে কিছু বলল না। সে জানত দারিদ্র্যের সবচেয়ে বড় শাস্তি হলো মানুষ তোমাকে আগে থেকেই ছোট মনে করে। দুপুর নাগাদ পেটে খিদের আগুন জ্বলছিল। সে রাস্তার ধারে বসে ভাবছিল এখন কি করবে। তখনই তার নজরে পড়ল সামনের একটি বিশাল বিল্ডিং। কাচের দেয়াল, সিকিউরিটি গার্ড আর ভেতরে বাইরে যাতায়াত করা বড় বড় মানুষ। বোর্ডে লেখা ছিল সিংহানিয়া গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। মন বলল, একবার চেষ্টা করে দেখি। সে সাহস সঞ্চয় করে গেট পর্যন্ত পৌঁছালো। গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখে বলল, কোথায় ঢুকছ? বিকাশ বলল, ভাই, কাজ চাই, যে কোনো কাজ করে দেব। গার্ড হাসল, এখানে কাজ এভাবে পাওয়া যায় না, চলো সরো। বিকাশ যখন ফিরছিল তখনই একটি কালো রঙের চকচকে গাড়ি ভেতরে এলো। গার্ড তৎক্ষণাৎ সাবধান হয়ে গেল। গাড়ি থেকে নামলেন স্যুট বুট পরা এক কঠোর চেহারার মানুষ, বিক্রম সিংহানিয়া, শহরের নামকরা কোটিপতি। বিকাশ কেন জানি সেখানেই থমকে গেল। হয়তো এটাই ছিল শেষ আশা। সে সাহস করে বলল, স্যার, আমার কাজ চাই, মা অসুস্থ, আমি খুব একটা শিক্ষিত নই, কিন্তু পরিশ্রম করতে পারি। বিক্রম থামলেন। তিনি প্রথমবার কোনো দরিদ্রকে দয়ার চোখে নয়, বরং নিবিড়ভাবে দেখলেন। চেহারায় ক্লান্তি ছিল, কিন্তু চোখে ছিল সততা। নাম বিকাশ। চুরিচামারি করবে না তো? বিকাশের চোখ ভিজে এলো। স্যার, না খেয়ে থাকব, কিন্তু ভুল কাজ করব না। এক মুহূর্তের নীরবতা। তারপর বিক্রম গার্ডকে বললেন, একে ভেতরে পাঠাও, এইচআরকে বলো গুদামে হেল্পারের দরকার আছে। বিকাশের বিশ্বাসই হচ্ছিল না। তার প্রথমবার মনে হলো ঈশ্বর হয়তো তার কথা শুনেছেন। সেদিন সন্ধ্যায় সে চাকরির কাগজ নিয়ে বাড়ি ফিরল। মায়ের চোখে জল চলে এলো। দেখলে তো, আমি বলেছিলাম পরিশ্রম কখনো বৃথা যায় না। পরের দিন থেকে তার নতুন জীবন শুরু হলো। অফিসে তার দেখা হলো বিক্রমের মেয়ে রিয়া সিংহানিয়ার সাথে। দামি পোশাক, উঁচু হিল, চেহারায় আত্মবিশ্বাস আর চোখে অহংকার। রিয়া প্রথম দেখাতেই তাকে চিনে ফেলল। ও, এ তো সেই ছেলে যাকে বাবা রাস্তা থেকে তুলে এনেছেন। সামনে দাঁড়িয়ে থাকা কর্মচারীদের মাঝে এই কথা শুনে বিকাশের মাথা নিচু হয়ে গেল। তোমার নাম? জি, বিকাশ। রিয়া বলল, কফি নিয়ে এসো, আর খেয়াল রেখো কাপটা দামি। বিকাশ দৌড়ে ক্যান্টিনে গেল, হাত কাঁপছিল। সে যখন কাপটা এগিয়ে দিল, রিয়া ইচ্ছে করে সামান্য ধাক্কা দিল। কফি টেবিলের ওপর পড়ে গেল। দেখলে, এটাই হলো ক্লাসের পার্থক্য। রিয়া ঠান্ডা গলায় বলল, পরিষ্কার করো। ঘরে নিস্তব্ধতা ছিল। কেউ দয়ার চোখে দেখছিল, কেউ হাসছিল। বিকাশ নিচু হয়ে টেবিল পরিষ্কার করতে লাগল। তার কানে বাজছিল, রাস্তা থেকে তুলে এনেছেন। সেদিন সে প্রথম বুঝতে পারল চাকরি পাওয়া সহজ, সম্মান পাওয়া কঠিন। দিন কাটতে লাগল। বিকাশ সময়ের আগে আসত, দেরি করে ফিরত, যা কাজ পেত চুপচাপ করত। কিন্তু রিয়ার ব্যবহার বদলাল না। কখনো সে বলতো জুতো পালিশ করে দাও, কখনো বলতো আমার গাড়ি পরিষ্কার করো, কখনো সবার সামনে বলতো দারিদ্র্যের দুর্গন্ধ দূরে রাখো। প্রতিটি শব্দ তীরের মতো বিদ্ধ, কিন্তু বিকাশ কখনো উত্তর দেয়নি। তার মনে ছিল বাড়িতে মা অপেক্ষা করছেন। এক সন্ধ্যায় হাসপাতাল থেকে ফোন এলো, আপনার মায়ের অবস্থা গুরুতর, দ্রুত চলে আসুন। বিকাশ ঘাবড়ে গেল। সে দৌড়ে রিয়ার কেবিনে পৌঁছালো। ম্যাডাম, মা হাসপাতালে, আমাকে যেতে হবে।
রিয়া ঘড়ি দেখে বলল, এখনই? ফাইল শেষ না করে? যদি যাও তবে বোঝো চাকরি শেষ। বিকাশের ভেতরে ঝড় বইছিল। একদিকে মায়ের জীবন, অন্যদিকে চাকরি, যা থেকে ওষুধ আর খাবার জুটত। সে হাত জোর করল। ম্যাডাম, মাত্র 2 ঘন্টা। রিয়া ঠান্ডা চোখে বলল, সিদ্ধান্ত তোমার। বিকাশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে ফাইল তুলে দ্রুত কাজ করতে লাগল। চোখের জল পড়ছিল, কিন্তু হাত থামছিল না। প্রায় 1 ঘন্টা পর আবার ফোন বাজল। এবার গলা আরও আতঙ্কিত ছিল। দ্রুত আসুন, অবস্থা খুব খারাপ। বিকাশের হাত কাঁপতে লাগল। সে কিছু না বলে দৌড় দিল। পেছন থেকে রিয়ার গলা এলো, যদি বাইরে যাও তবে আর ফিরবে না। কিন্তু তখন তার কানে শুধু মায়ের আর্তনাদ বাজছিল। সে হাসপাতালে পৌঁছালো। আইসিইউর বাইরে বসে রইল। ডাক্তার ভেতরে ছিলেন। তার শ্বাস আটকে আসছিল। দরজা খুলল। ডাক্তার বের হয়ে এলেন। চেহারায় গাম্ভীর্য। আপনি দেরি করে ফেলেছেন। বিকাশের পায়ের নিচের মাটি সরে গেল। তার চোখ থেকে কান্না ফেটে পড়ল। সে দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তার কানে রিয়ার কণ্ঠস্বর বাজছিল, আর ফিরবে না। হাসপাতালের ঠান্ডা মেঝেতে বসে বিকাশের চোখ ফুলে গিয়েছিল। ডাক্তার কিছুক্ষণ আগে যা বলেছিলেন সেই শব্দগুলো হাতুড়ির মতো বাজছিল। আপনি দেরি করে ফেলেছেন। অবস্থা খুব নাজুক। আগামী 24 ঘন্টা খুব গুরুত্বপূর্ণ। মা তখনও বেঁচে ছিলেন, কিন্তু মেশিনের সাহায্যে। বিকাশ কাঁচের দেয়ালের ওপার থেকে মাকে দেখল। অক্সিজেন মাস্ক, হাতে সুই, মনিটরে চলতে থাকা রেখা। তার বুক ফেটে যাচ্ছিল। সে নিজেকে জিজ্ঞেস করছিল, চাকরি বাঁচাতে গিয়ে কি সে মাকে হারানোর দোরগোড়ায় পৌঁছে দিল? নার্স বিল ঝরিয়ে দিল। অ্যাডভান্স জমা দিতে হবে। অঙ্ক দেখে তার শ্বাস আটকে গেল। এত টাকা সে কখনো একসাথে দেখেনি। সে কাঁপতে থাকা হাতে মোবাইল বের করে অফিসে ফোন করল। রিসেপশন জানালো ম্যাডাম মিটিংয়ে আছেন। কিছুক্ষণ পর রিয়া নিজেই ফোন করল। হ্যাঁ বিকাশ, এখন কেন ফোন করছো? আমি বলেছিলাম না বাইরে গেলে আর ফিরবে না। বিকাশের গলা কাঁপছিল। ম্যাডাম, মা আইসিইউতে, কিছু টাকা অ্যাডভান্স। ওপার থেকে বিদ্রুপের হাসি এলো। প্রতিবার সেই একই গল্প। ইমোশনাল ড্রামা দিয়ে কোম্পানি চলে না। বাবা তোমার ওপর আগেই অনেক দয়া করেছেন। ম্যাডাম, আমি ধার হিসেবে চাইছি, বেতন থেকে কেটে নেবেন। বেতন? রিয়ার গলা চড়ে গেল। তুমি এখন আর আমাদের কোম্পানিতে কাজ করো না। আর হ্যাঁ, সিকিউরিটিকে বলে নেওয়া হয়েছে, কাল থেকে তোমার এন্ট্রি পাস ব্লক থাকবে। কল কেটে গেল। বিকাশের হাত থেকে ফোন পড়ে গেল। সে দেয়ালের সাথে মিশে বসে পড়ল। চোখের জল বইছিল, কিন্তু এবার তাতে শুধু দুঃখ ছিল না, ছিল অপমানও। তখনই হাসপাতালের ক্যাশ কাউন্টারে এক ব্যক্তি এলেন। তিনি চুপচাপ বিল দেখলেন এবং কার্ড এগিয়ে দিলেন। রিসেপশনিস্ট জিজ্ঞেস করলেন, আপনি রোগীর কে হন? লোকটি বললেন, পুরনো চেনা মানুষ। বিকাশ ফিরে দেখল বিক্রম সিংহানিয়া দাঁড়িয়ে আছেন। তার চোখে কঠোরতা নয়, দুশ্চিন্তা ছিল। মা কেমন আছে? তিনি নিচু গলায় জিজ্ঞেস করলেন। বিকাশ তার পায়ে পড়ে গেল। স্যার, আমি চাকরি ছেড়ে দিয়েছি, ভুল হয়ে গেছে। বিক্রম তাকে তুললেন। এখন এসব ভেবো না, আগে মা সুস্থ হোক। বিকাশ কিছুই বুঝতে পারছিল না। যে কোম্পানি থেকে তাকে বের করে দেওয়া হয়েছিল, সেই মালিকই কিছু না বলে তার বিল মিটিয়ে দিলেন। কিন্তু এই কথা বেশি দিন গোপন রইল না। পরের দিন সকালে রিয়া যখন জানল যে হাসপাতালের বিল তার বাবা দিয়েছেন, তখন বাড়িতে ঝড় উঠল। ড্যাড, আপনি কি এভাবে সবাইকে দান করতে থাকবেন? তাহলে কোম্পানি কিভাবে চলবে? বিক্রম শান্ত স্বরে বললেন, ছেলেটি পরিশ্রমী, আর ওর মা যদি মারা যেতেন তবে আমরাও দায়ী থাকতাম। রিয়ার চোখে রাগ ছিল। আপনি দেখতে পাচ্ছেন না, এই ধরনের মানুষ সুযোগের সুবিধা নেয়। আপনি ওকে রাস্তা থেকে তুলেছেন, আরও প্রথম দিন থেকেই ইমোশনাল কার্ড খেলছে। বিক্রম প্রথমবার শক্ত হয়ে বললেন, রিয়া, সব গরিব মানুষ প্রতারক হয় না। কিন্তু রিয়ার মনে জেদ জেকে বসেছিল। এদিকে হাসপাতালে মায়ের অবস্থা ধীরে ধীরে স্থিতিশীল হতে লাগল। ডাক্তার বললেন বিপদ কেটে গেছে, কিন্তু বিশ্রাম ও ওষুধ জরুরি। বিকাশ স্বস্তির নিঃশ্বাস ফেলল। সে ভাবল, এখন যাই হোক সে আবার চাকরি খুঁজবে, কারো কাছে হাত পাতবে না। 2 দিন পর সে কোম্পানিতে গেল, শুধু ধন্যবাদ জানাতে। গেটে সিকিউরিটি তাকে আটকে দিল। অর্ডার আছে, আপনি ভেতরে যেতে পারবেন না। তখনই রিয়া গাড়ি থেকে নামল। সে তাকে দেখে হাসল। সেই হাসিতে দয়া ছিল না, ছিল ঘৃণা। ও, ফিরে এলে? বিকাশ মাথা নিচু করল। ম্যাডাম, আমি শুধু স্যারকে ধন্যবাদ জানাতে চেয়েছিলাম। রিয়া কাছে এসে নিচু কিন্তু বিদ্ধ করা স্বরে বলল, ধন্যবাদ নাকি আরও সাহায্য চাই? দেখো বিকাশ, তোমার জায়গা সেখানেই যেখান থেকে এসেছ, আমাদের অফিসে নয়। কিছু কর্মচারী এসব দেখছিল। বিকাশের মুঠি শক্ত হয়ে গেল, কিন্তু সে কিছু বলল না। রিয়া সিকিউরিটিকে বলল ওকে বাইরে বের করে দিতে। সে চুপচাপ ফিরে গেল। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরে সে মায়ের কাছে সব লুকিয়ে গেল।
কাজ পেয়ে যাব মা, চিন্তা করো না। কিন্তু ভেতরে একটা আগুন জ্বলে উঠেছিল। সে আবার কাজের সন্ধানে বের হলো। ছোটখাটো কাজ করতে লাগলো। গুদামে মাল তোলা, ট্রান্সপোর্টের সাথে রাতে লোডিং করা। বেতন কম ছিল, পরিশ্রম বেশি। ধীরে ধীরে কিছু মানুষের সাথে তার পরিচয় হলো। এক ট্রান্সপোর্টার বললেন, তোমাকে সৎ মনে হয়, পার্ট টাইম হিসাব সামলাতে পারবে? বিকাশ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। ওদিকে কোম্পানিতে পরিস্থিতি বদলাতে শুরু করেছিল। রিয়া এক বড় বিজনেস ডিলে ঠিকমতো যাচাই না করেই সই করে দিয়েছিল। সামনের কোম্পানিটি প্রতারক বের হলো। কোটি কোটি টাকার লোকসান। ব্যাংক নোটিশ পাঠালো। শেয়ারের দাম পড়ে যেতে লাগলো। স্টাফদের মধ্যে কানাঘোষা শুরু হলো, ম্যাডামের ভুল হয়েছে। বিক্রম দুশ্চিন্তায় থাকতে লাগলেন। একদিন বোর্ড মিটিংয়ের সময় তার বুকে ব্যথা হলো। মিটিং মাঝপথে থামাতে হলো। রিয়া প্রথমবার ঘাবড়ে গেল। বাড়ি ফিরে দেখল বাবা ওষুধ নিয়ে চুপচাপ বসে আছেন। সে নিচু গলায় জিজ্ঞেস করল, ড্যাড, আপনি ঠিক আছেন তো? বিক্রম ক্লান্ত গলায় বললেন, কোম্পানি শুধু টাকা দিয়ে চলে না, ভরসা দিয়ে চলে। আর ভরসা ভেঙে গেলে সব ভেঙে যায়। রিয়ার প্রথমবার মনে হলো হয়তো তার ভুল হয়েছে। কিন্তু আসল ধাক্কা তখন লাগলো যখন ব্যাংক ফাইনাল আলটিমেটাম দিল। 1 মাসের মধ্যে টাকা না মেটালে সম্পত্তি বাজেয়াপ্ত হবে। রিয়া তার তথাকথিত বন্ধুদের ফোন করল, যাদের সাথে সে পার্টি করত। সবাই অজুহাত দেখিয়ে সরে দাঁড়ালো। সে রাতে অফিসের কেবিনে একা বসে কাঁদছিল। চারদিকে সেই একই দেয়াল, যেখানে সে একসময় বিকাশকে অপমান করত। তার মনে পড়ল, বিকাশের চোখেও একদিন এমনই অসহায়ত্ব ছিল। পরের দিন বিক্রমের বড় ধরনের হার্ট অ্যাটাক হলো। হাসপাতাল সেই একই ছিল, সেই করিডোর, সেই আইসিইউ। রিয়ার হাত কাঁপছিল যখন ডাক্তার বললেন অপারেশন এখনই করতে হবে, খরচ অনেক বেশি হবে। সে অ্যাকাউন্টস চেক করল, ক্যাশ ফ্লো প্রায় শেষ। সে প্রথমবার বুঝতে পারল টাকা সবসময় সাথে দেয় না। সে আইসিইউর বাইরে বসেছিল, চোখে ভয়। তার কাছে ফোন ছিল, কিন্তু কল করার মতো কেউ ছিল না। তখনই সে দেখল হাসপাতালের অন্য উইংয়ে কিছু মানুষ গরিব রোগীদের সাহায্য করছে, ওষুধ বিতরণ করছে, বিল জমা দিচ্ছে। সে ভালো করে দেখল সেই টিমের নেতৃত্ব কে দিচ্ছিল। সে থমকে গেল। বিকাশ! পরিষ্কার কাপড়, মুখে আত্মবিশ্বাস, হাতে ফাইল। সে এক বৃদ্ধের ছেলেকে বোঝাচ্ছিল, চিন্তা করবেন না, ফান্ড থেকে সাহায্য হয়ে যাবে। রিয়ার বুক ধরফর করতে লাগল। যাকে সে গেট থেকে ধাক্কা দিয়ে বের করে দিয়েছিল, আজ সেই হাসপাতালে মানুষের ভরসা হয়ে দাঁড়িয়েছে। সে ধীরে ধীরে তার দিকে এগিয়ে গেল। শব্দ গলার আটকে যাচ্ছিল। বিকাশ তাকে দেখল। এক মুহূর্তের জন্য তাদের চোখাচোখি হলো। কোনো রাগ নেই, কোনো খোটা নেই, শুধু শান্ত দৃষ্টি। রিয়ার গলা কাঁপছিল। ড্যাড আইসিইউতে। বিকাশ কিছু জিজ্ঞেস করল না, সরাসরি রিসেপশনের দিকে গেল। বিল দেখল, নিজের টিমকে বলল, যে ফান্ড আছে তা থেকে এখনই প্রসেস করো। রিয়া অবাক হয়ে বলল, তুমি সাহায্য করবে? বিকাশ তার দিকে তাকালো। আপনার বাবা আমার মায়ের প্রাণ বাঁচিয়েছিলেন। এটা কোনো হিসেব নয়, এটা মানবতা। রিয়ার চোখ থেকে জল গড়িয়ে পড়ল। প্রথমবার সে বুঝতে পারল, যাকে সে ছোট মনে করত, সে আজ তার চেয়ে অনেক উঁচুতে দাঁড়িয়ে আছে। অপারেশনের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল। রিয়া দেয়ালের সাথে হেলান দিয়ে বসে পড়ল। তার কানে নিজের পুরনো শব্দগুলো বাজছিল, তোমার জায়গা রাস্তায়। আজ রাস্তায় সে নিজেই দাঁড়িয়েছিল, একা। অপারেশন থিয়েটারের আলো জ্বলে উঠল, দরজা বন্ধ হলো এবং বাইরে অপেক্ষায় 2 জন মানুষ বসেছিল। একজন যে কখনো অপমান করেছিল এবং একজন যে কখনো প্রতিশোধ নেয়নি। অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলছিল। প্রতিটি সেকেন্ড যেন রিয়ার শ্বাসের ওপর ভারী হয়ে পড়ছিল। সে চেয়ারে বসেছিল, কিন্তু মন বারবার সেই দরজার দিকে ছুটে যাচ্ছিল, যেখানে তার বাবা জীবন ও মৃত্যুর মাঝে লড়ছিলেন। সামনে কিছুটা দূরে বিকাশ দাঁড়িয়েছিল, শান্ত, সংযত, কিন্তু ভেতর থেকে সেও ততটাই অস্থির। প্রায় 3 ঘন্টা পর দরজা খুলল। ডাক্তার মাস্ক খুলে বললেন, অপারেশন সফল হয়েছে, কিন্তু এখনও বিপদ কাটেনি। আগামী 48 ঘন্টা গুরুত্বপূর্ণ। রিয়ার চোখ থেকে কান্না ফেটে পড়ল। সে দেয়াল ধরল। বিকাশ এগিয়ে এসে তাকে সামলে নিল। কিছুক্ষণের জন্য দুজনের মাঝের অতীত যেন থমকে গেল। রিয়া প্রথমবার অহংকার ছাড়া, শব্দ ছাড়া, শুধু কৃতজ্ঞ চোখে তার দিকে তাকালো। আইসিইউর বাইরে বসে রিয়ার গলা কাঁপছিল। তুমি আবার সাহায্য কেন করলে? বিকাশ ধীর স্বরে বলল, কারণ আপনার বাবাও করেছিলেন। সেদিন যদি তিনি বিল না ভরতেন, তবে হয়তো আমার মা। সে বাক্যটি শেষ করতে পারল না। দুজনেই চুপ হয়ে গেল। পরের 2 দিন হাসপাতালের দৌড়ঝাঁপ, ওষুধের ব্যবস্থা আর ডাক্তারের সাথে কথা বলতে কেটে গেল। বিকাশ প্রতিবার কোনো আস্ফালন ছাড়াই সাথে দাঁড়িয়ে থাকত। তার এনজিও টিমও পুরো সাহায্য করছিল।
হাসপাতালের স্টাফরাও বলতে লাগল, এই ছেলেটি সত্যিই মনের দিক থেকে অনেক ধনী। তৃতীয় দিন বিক্রমের জ্ঞান ফিরল। তিনি ধীরে ধীরে চোখ খুললেন। সামনে রিয়া ছিল, ফুলা চোখ, উস্কো খুস্কো চুল, ক্লান্ত চেহারা। পাশে বিকাশ দাঁড়িয়েছিল। বিক্রম দুর্বল গলায় জিজ্ঞেস করলেন, কোম্পানি সব ঠিক? রিয়ার মাথা নিচু হয়ে গেল। না ড্যাড, অনেক লোকসান হয়ে গেছে। বিক্রমের নজর বিকাশের উপর পড়ল। তুমি? বিকাশ সম্মানের সাথে মাথা নিচু করল। আপনি বিশ্রাম নিন স্যার, বাকি সব দেখে নেব। সেদিন প্রথমবার রিয়া বুঝতে পারল বিকাশের কথায় কোনো অভিযোগ ছিল না, কোনো খোঁটা বা রাগ ছিল না, ছিল শুধু দায়িত্ব। হাসপাতাল থেকে ছুটির পর বিক্রম বাড়ি এলেন, কিন্তু কোম্পানির অবস্থা খারাপ হতে থাকল। ব্যাংকের চাপ, সাপ্লায়ারদের কল, স্টাফদের বেতন আটকে থাকা। রিয়া নিজেকে দোষী মনে করছিল। সে বুঝতে পারছিল না কোথা থেকে শুরু করবে। এক সন্ধ্যায় সে একা অফিসের কেবিনে বসেছিল, সেই কেবিন যেখানে সে একসময় বিকাশকে অপমান করত। তার চোখের সামনে সেই দৃশ্যগুলো ঘুরছিল। কফি ফেলা, সবার সামনে অপমান করা, রাস্তা থেকে তুলে আনা বলা। আজ সেই শব্দগুলো তার নিজের ওপর চড় হিসেবে লাগছে। দরজায় শব্দ হলো। বিকাশ ভেতরে এলো। রিয়া চমকে গেল। তুমি এখানে? বিকাশ শান্ত স্বরে বলল, স্যার ডেকেছিলেন, কোম্পানির কিছু পুরনো কাগজ দেখতে হবে। রিয়া চেয়ার থেকে উঠে বলল, আমাকে তোমার সাথে কথা বলতে হবে। কিছুক্ষণ দুজনেই নীরব রইল। রিয়ার গলা ভারী ছিল। আমি তোমার সাথে খুব ভুল করেছি। তখন আমার মনে হতো টাকাই সব, যারা গরিব তারা ছোট। কিন্তু হাসপাতালে যখন সবাই মুখ ফিরিয়ে নিল, তখন বুঝতে পারলাম আসল ধন কি। বিকাশ তার চোখের দিকে তাকালো। তাতে এখন অহংকার নেই, আছে অনুশোচনা। আমাকে ক্ষমা করে দাও, রিয়া প্রথমবার খোলা মনে বলল। বিকাশ দীর্ঘশ্বাস ফেলল। ক্ষমা করা সহজ, ভুলে যাওয়া কঠিন। আপনি আমাকে শুধু অপমান করেননি, আপনি আমাকে বারবার আমার পরিচয় মনে করিয়ে দিচ্ছিলেন। রিয়ার চোখ থেকে জল পড়তে লাগল। আমি নিজেকে বদলাতে চাই, কিন্তু কিভাবে? বিকাশ সরাসরি উত্তর দিল, পরিবর্তন শব্দে নয়, সিদ্ধান্তে আসে। সে রাতে রিয়া সিদ্ধান্ত নিল সে নিজে মাটি কামড়ে পড়ে থেকে কোম্পানি সামলাবে। পরের দিনই সে সব কর্মচারীদের মিটিং ডাকল। সবাই অবাক। রিয়া মঞ্চে দাঁড়িয়ে বলল, কোম্পানির লোকসান আমার ভুলের কারণে হয়েছে, কিন্তু আমি এটি ঠিক করার দায়িত্ব নিচ্ছি। যারা আমাদের সাথে পরিশ্রম করে তাদের বেতন হবে অগ্রাধিকার, এবং এখন থেকে প্রতিটি চুক্তি স্বচ্ছভাবে হবে। কিছু মানুষ তালি বাজালো, কেউ কেউ ভরসা করতে পারল না, কিন্তু পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল। রিয়া নিজে ফাইলপত্র যাচাই করল। সে দেখল অনেক ম্যানেজার কোম্পানির সুবিধা নিয়ে ব্যক্তিগত লাভ করছে। সে কড়া হাতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল। প্রথমবার মানুষ তাকে শুধু মালিকের মেয়ে নয়, একজন দায়িত্বশীল নেতার রূপেও দেখতে লাগল। এদিকে বিকাশ নিজের এনজিও আর ছোট লজিস্টিক কাজে ব্যস্ত ছিল, কিন্তু যখনই বিক্রম ডাকতেন সে কোম্পানির পরামর্শ দিত। সে খরচ কমানো, লোকাল সাপ্লায়ারের সাথে সরাসরি চুক্তি করা এবং নতুন ক্লায়েন্টের সাথে যুক্ত হওয়ার পরিকল্পনা দিল। রিয়া মন দিয়ে শুনত, এখন সে আর তর্ক করত না। একদিন কোম্পানির গুদামে হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেল। ভেতরে কিছু কর্মচারী আটকে পড়ল। হুড়ুহুড়ি পড়ে গেল। ফায়ার ব্রিগেড আসতে সময় লাগছিল। রিয়া কিছু না ভেবে ভেতরে দৌড়ে গেল। ধোঁয়ার মাঝে সে 2 কর্মচারীকে বাইরে বের করে আনল। তৃতীয় জনকে বের করার সময় তার হাত পুড়ে গেল। মানুষ চিৎকার করছিল, ম্যাডাম বাইরে আসুন, কিন্তু সে ততক্ষণ থামল না যতক্ষণ শেষ মানুষটি বাইরে না এলো। যখন অ্যাম্বুলেন্স এলো, রিয়া জ্ঞান হারিয়ে ফেলেছিল। হাসপাতালের বেডে শুয়ে থাকা রিয়ার হাতে ব্যান্ডেজ ছিল। বিকাশ তার পাশে দাঁড়িয়েছিল। ডাক্তার বললেন বিপদ নেই, কিন্তু পোড়া গভীর। রিয়ার জ্ঞান ফিরল। সে ধীর স্বরে বলল, সব ঠিক আছে তো? বিকাশের চোখ ভিজেছিল। হ্যাঁ, সব ঠিক আছে। রিয়া তার দিকে তাকালো। আগে আমি মানুষকে অপমান করতাম, আজ প্রথমবার মনে হলো আমি তাদের জন্য কিছু করতে পেরেছি। বিকাশের ভেতরে কিছু একটা গলে যাচ্ছিল। সে অনুভব করল এটি সেই পুরনো রিয়া নয়। কিছুদিন পর রিয়া যখন অফিসে ফিরল, কর্মচারীরা দাঁড়িয়ে তাকে স্বাগত জানালো। যাদের সামনে সে একসময় বিকাশকে অপমানিত করত, আজ তারাই তাকে সম্মানের সাথে দেখছিল। বিক্রম এক সন্ধ্যায় দুজনকে একসাথে ডাকলেন। তিনি ধীর স্বরে বললেন, আমি জীবনে অনেক টাকা কামিয়েছি, কিন্তু আজ বুঝলাম আসল পুঁজি হলো মানুষ। আর বিকাশ, তুমি যা করেছ তা আমি কখনো ভুলব না। রিয়া বিকাশের দিকে তাকালো। আমরা কি নতুন করে বন্ধু হতে পারি? বিকাশ হালকা হাসল। বন্ধুত্ব সমানদের মধ্যে হয়। রিয়া হাত বাড়ালো, তবে সমান সমানই হোক। কিছু মুহূর্তের নীরবতার পর বিকাশ তার হাত ধরল। এই হাত শুধু ক্ষমার ছিল না, এটি ছিল এক নতুন সফরের শুরু। সময় ধীরে ধীরে কাটছিল।
কিন্তু এখন প্রতিটি দিন আগের মতো ছিল না। কোম্পানিতে পরিবর্তন দেখা যাচ্ছিল। যেখানে আগে ভয় আর লোক দেখানো পরিবেশ ছিল, সেখানে এখন স্বচ্ছতা আর ভরসা দেখা যাচ্ছিল। রিয়া এখন কেবিনে বসে আদেশ দেওয়া মেয়ে ছিল না। সে নিজে ফ্লোরে যেত, কর্মচারীদের সাথে কথা বলতো, তাদের সমস্যা শুনত। যারা তাকে একসময় অহংকারী বলেছিল, তারাই এখন বলতো, ম্যাডাম সত্যিই বদলে গেছেন। বিকাশ দূর থেকে এসব দেখত। তার মনে কোনো প্রতিশোধ ছিল না, কিন্তু সাবধানতা অবশ্যই ছিল। সে জানত মানুষ বদলাতে পারে, কিন্তু বিশ্বাস আবার তৈরি হতে সময় লাগে। একদিন ব্যাংকের ফাইনাল মিটিং ছিল। যদি নতুন বিনিয়োগ পরিকল্পনা পাস না হতো, তবে কোম্পানির কিছু সম্পত্তি নিলাম হয়ে যেত। বোর্ডে উত্তেজনা ছিল। ব্যাংক কর্মকর্তারা কঠোর ছিলেন। তারা বললেন, আপনাদের কোম্পানির নির্ভরযোগ্যতা কমে গেছে, আমাদের মজবুত গ্যারেন্টি চাই। রিয়া দীর্ঘশ্বাস নিয়ে প্রেজেন্টেশন শুরু করল। সে পরিষ্কারভাবে নিজের আগের ভুল স্বীকার করল। তারপর নতুন বিজনেস মডেলের কথা বলল। লোকাল সাপ্লাই চেন, খরচ কমানো এবং কর্মচারীদের সাথে লভ্যাংশ ভাগ করার পরিকল্পনা। সবার নজর বিকাশের ওপরও ছিল, কারণ এই পরিকল্পনার অনেক অংশ সে নিজেই দিয়েছিল। যখন ব্যাংক কর্মকর্তা তাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই পরিকল্পনার দায়িত্ব নিতে রাজি আছেন, তখন সে কিছুক্ষণ চুপ রইল। ঘরে নিস্তব্ধতা ছিল। তারপর সে বলল, আমি দায়িত্ব নিতে রাজি, কিন্তু শর্ত হলো কোম্পানিতে এখন থেকে কোনো কর্মচারীকে ছোট মনে করা যাবে না। আমরা সবাই সমানভাবে কাজ করব। রিয়া কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি কথা দিচ্ছি। সেই মুহূর্তে ব্যাংক কর্মকর্তারাও প্রভাবিত হলেন। কিছু শর্তের সাথে লোন পুনর্গঠন হয়ে গেল। কোম্পানি বেঁচে গেল। মিটিংয়ের পর বিক্রম দুজনকে দেখলেন। তার চোখে গর্ব ছিল। আজ আমার মনে হচ্ছে আমার কোম্পানি সঠিক হাতে আছে। দিন কাটতে লাগল। কোম্পানি ধীরে ধীরে সামলে উঠল। বেতন সময় মতো পাওয়া যেতে লাগল। নতুন ক্লায়েন্ট যুক্ত হতে লাগল। রিয়া ও বিকাশের মধ্যে কাজের ফাঁকে কথাবার্তা বাড়ল, কিন্তু এখন তাতে সম্মান ছিল। এক সন্ধ্যায় কোম্পানির ক্যাম্পাসে বার্ষিক অনুষ্ঠান রাখা হলো। সব কর্মচারী, তাদের পরিবার এবং কিছু গরিব শিশু যাদের পড়াশোনা কোম্পানি শুরু করিয়েছিল, তারা উপস্থিত ছিল। মঞ্চে বিক্রম মাইক নিলেন। বন্ধুরা, আজ আমি শুধু একজন মালিক হিসেবে নয়, একজন বাবা হিসেবে কথা বলছি। আমি আমার জীবনে শিখেছি টাকা কামানো সহজ, মানুষ কামানো কঠিন। আর আজ আমি গর্বের সাথে বলতে পারি, আমার সামনে এমন দুজন মানুষ দাঁড়িয়ে আছে যারা আমাকে এটি শিখিয়েছে। তিনি বিকাশকে মঞ্চে ডাকলেন। করতালিতে ভরে উঠল চারপাশ। রিয়াও মঞ্চে এলো। কিছুক্ষণের জন্য সে ভিড়ের দিকে তাকালো, তারপর বিকাশের দিকে। আজ আমি সবার সামনে একটি কথা বলতে চাই, সে মাইক হাতে নিয়ে বলল। আমি মানুষকে তার পোশাক, তার ঘর আর তার মর্যাদা দিয়ে বিচার করতাম, কিন্তু জীবন আমাকে শিখিয়েছে আসল মর্যাদা মনের হয়। যদি সেদিন বিকাশ প্রতিশোধ নেওয়ার সিদ্ধান্ত নিত, তবে হয়তো আজ আমরা এখানে দাঁড়িয়ে থাকতাম না। ভিড় শান্ত ছিল। রিয়া আরও বলল, বিকাশ, তুমি আমাকে ক্ষমা করেছ, কিন্তু তার চেয়েও বেশি তুমি আমাকে বদলানোর সুযোগ দিয়েছ। বিকাশ তার দিকে তাকালো। তার চোখে আজ কোনো কষ্ট ছিল না, ছিল শুধু আপনত্ব। অনুষ্ঠান শেষ হওয়ার পর রাতের শান্ত পরিবেশে দুজনে কোম্পানির ছাদে দাঁড়িয়েছিল। নিচে আলো জ্বলছিল। রিয়া ধীরে বলল, তোমার কি কখনো মনে হয়েছিল আমাদের গল্প এখানে পৌঁছাবে? বিকাশ হাসল। সত্যি বলতে না, আমি তো শুধু ভেবেছিলাম পরিশ্রম করব আর মায়ের চিকিৎসা করাবো। বাকি সব হয়তো ওপরওয়ালার পরিকল্পনা ছিল। কিছুক্ষণ চুপচাপ। বাতাস হালকা ছিল। রিয়া সাহস করে বলল, বিকাশ, আমি তোমার সাথে শুধু কাজ নয়, জীবনও ভাগ করতে চাই, কিন্তু সিদ্ধান্ত তোমার। যদি তোমার মনে হয় অতীত খুব ভারী, তবে আমি বুঝতে পারবো। এটি সেই একই মেয়ে যে একসময় তাকে গেট দিয়ে বের করে দিয়েছিল। আজ সেই তার সামনে সমানভাবে দাঁড়িয়েছিল, অহংকার ছাড়া, চাপ ছাড়া। বিকাশ তার চোখের দিকে তাকালো। তার সেই দিনের কথা মনে পড়ল, যখন সে হাসপাতালের মেঝেতে বসে কাঁদছিল। তারপর সেই দিনের কথা মনে পড়ল, যখন রিয়া আগুনে ঝাঁপিয়ে কর্মচারীদের বাঁচাচ্ছিল। সময় দুজনকে বদলে দিয়েছে। সে ধীরে বলল, অতীত আমাদের শিখিয়েছে, থামায়নি। যদি সাথে চলতে হয়, তবে সমান সম্মানের সাথে। রিয়ার চোখ ভিজে এলো। সে তার হাত ধরল। কয়েক মাস পর এক সাদামাটা অনুষ্ঠানের আয়োজন করা হলো। কোনো পাঁচতারা হোটেলে নয়, কোনো লোক দেখানোর মাঝে নয়, কোম্পানির ক্যাম্পাসে মণ্ডপ সাজানো হলো। কর্মচারী, তাদের পরিবার আর সেই শিশুরা যাদের পড়াশোনার দায়িত্ব কোম্পানি নিয়েছিল, সবাই সেখানে ছিল। বিক্রম কন্যাদান করতে গিয়ে বললেন,
আজ আমার মেয়ে কোনো ধনী ঘরে নয়, এক ধনী মনে যাচ্ছে। ফুলের বৃষ্টি হল, করতালি বেজে উঠল। বিকাশের মায়ের চোখে গর্ব ছিল, রিয়ার মুখে ছিল সত্যিকারের হাসি। দুই এমন মানুষ যাদের মধ্যে একসময় অপমান আর দূরত্ব ছিল, আজ সম্মান আর প্রেমের বন্ধনে আবদ্ধ হল। সময় কাটল, দুজনে মিলে কোম্পানিকে নতুন উচ্চতায় নিয়ে গেল। সাথে সাথে একটি ফাউন্ডেশন শুরু করল, যেখানে গরিব যুবকদের কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ দেওয়া হয়। বিকাশ প্রতিটি নতুন কর্মচারীকে বলে, এখানে কেউ ছোট নয়। আর রিয়া প্রতিটি নতুন প্রজেক্টের আগে নিজে টিমের সাথে বসে। বন্ধুরা, এই গল্পের শিক্ষা খুব সহজ। মানুষের আসল দাম তার পোশাক, টাকা বা পরিবারের নামে নয়, আসল দাম তার মন, তার কর্ম এবং তার ব্যবহারে হয়। অপমান থেকে সম্পর্ক ভেঙে যায়, কিন্তু মানবতা দিয়ে ভাঙা মন ও জোড়া লাগানো যায়। ভাবুন, যদি বিকাশ সেদিন প্রতিশোধ নেওয়ার কথা ভাবত, তবে কি হতো? যদি রিয়া নিজের অহংকারে ডুবে থাকত, তবে কি আজ তার ঘর, তার পরিবার আর তার কোম্পানি বেঁচে থাকত? বন্ধুরা, এটি ছিল আমাদের আজকের গল্প। আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সের মাধ্যমে আমাদের জানান।